দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আরজি করের ঘটনায় ইতিমধ্যেই ভাইরাল অডিও সামনে এসেছে। আপনাদের জানিয়ে রাখবো, প্রথম থেকে যে অভিযোগ ওই নিহত তরুণীর পরিবারের তরফে বারবার করা হয়েছে যে কোথাও গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। 3টি ক্লিপ ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে। প্রথমে আপনাদের শোনাবো ঠিক প্রথম যে অডিও, সেই অডিওতে সহকারী সুপার, আরজি কর হাসপাতালের সহকারী সুপার চিকিৎসকের পরিবারকে ঠিক কি জানিয়েছে। শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হচ্ছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হচ্ছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হচ্ছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আপনাদের সামনে প্রথম ভাইরাল অডিও যে ক্লিপ, সেই ক্লিপ শোনালাম, যেখানে বলা হচ্ছে যে আপনাদের মেয়ে অসুস্থ এবং এমার্জেন্সিতে ভর্তি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হাসপাতালে আসুন। অর্থাৎ প্রথম দিন থেকেই যেই ঘটনাকে ঘোরানো হচ্ছে, যে অভিযোগ বারবার করা হচ্ছে নিহত ওই চিকিৎসকের পরিবারের তরফে, তা কিন্তু কোথাও গিয়ে এই প্রথম অডিওতে স্পষ্ট, যে অডিও আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি আপনাদের শোনাবো যে দুটোবার আরো ফোন গিয়েছে এবং দ্বিতীয় যে অডিও ক্লিপ সামনে এসেছে, সেই ভাইরাল অডিও ক্লিপে দ্বিতীয় যে অডিও ক্লিপ এসেছে, সেই অডিও ক্লিপে ঠিক কি উঠে আসছে শুনুন। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল? কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। প্রথম ভাইরাল অডিও ক্লিপের পর দ্বিতীয় যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপ আপনাদের শোনালাম, এবং যেখানে বলা হচ্ছে যে এই অডিও ক্লিপে আমি সহকারী সুপার এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, আপনাদের মেয়ের অবস্থা খারাপ, চলে আসুন, ঠিক এভাবেই বলা হয়েছে। তৃতীয় যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে ঠিক কি বলা হচ্ছে পরিবারকে শোনাবো। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। দ্বিতীয় অডিও ক্লিপেও ঠিক কি বলা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম। তৃতীয় যে অডিও ক্লিপ, সেখানে বলা হচ্ছে যে তিনি হয়তো মারা গেছেন বা সুইসাইড করেছেন, ঠিক এইভাবেই বলা হয়েছে পরিবারকে ফোনে। ঠিক কি বলা হয়েছে তৃতীয় অডিও শোনাবো। করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। আপনাদের আরো একবার শোনালাম তৃতীয় অডিওয়ে ঠিক কি বলা হয়েছে। 3টি অডিওই আপনাদের শোনালাম, এবং যেখান থেকে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে নিহত চিকিৎসকের পরিবার যেখানে প্রথম থেকে বারবার অভিযোগ করেছেন যে এই যে ঘটনা ঘটেছে এবং যে ঘটনাকে বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই অভিযোগ যে কোথাও গিয়ে স্পষ্ট, যে 3টি অডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে একজন সহকারী সুপার হাসপাতালে তিনি ফোন করে বলছেন যে ওই তরুণী বা ওই চিকিৎসক, তিনি যিনি ডাক্তার, তিনি এই ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন, অসুস্থ রয়েছেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে পরিবারের তরফে।
এমনটাই পরিবারকে বলা হচ্ছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, প্রথম থেকে আমরা যে বিষয়টা চিকিৎসকের বাবা বা চিকিৎসকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই গোটা বিষয়টি আড়াল করার চেষ্টা করছে এবং সহকারী সুপারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ বারবার তুলেছিলেন তারা। সেই জায়গায় এই যে ভাইরাল অডিও এলো সামনে, এই ভাইরাল অডিওতে কি বিষয়গুলো স্পষ্ট হচ্ছে রিয়া? রিয়া, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এবং আমরা দেখেছি যে আরজি কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন এবং যেখানে তিনি বলেছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছেন এবং তারপরে যে নিকৃষ্ট, যে নির্মম যে ঘটনায় সামনে এসেছে, এবার যে 3টি অডিও ক্লিপ এতভাবে সামনে এসেছে এবং যেখান থেকে মনে করা হচ্ছে যে কোনো রকম কোনো তথ্য তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাড়িতে ফোন করে কেন প্রথম থেকে আত্মহত্যার কথা বলা হয়েছিল? আরজি করে সহকারী সুপারের যে ফোন পরিবারের সদস্যদের, সেই জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলোই সামনে আসছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, যে বিষয়টা জানতে চাইবো, এই যে 3বার ফোন করে 3 রকম তথ্য দেওয়া হয়েছে এবং পরিবারের তরফেও একটা অভিযোগ ছিল যে কোথাও গিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, কোথাও গিয়ে আসল যে তথ্য সেই তথ্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই যে 3টি অডিও ভাইরাল হয়েছে, কি বিষয়গুলো মূলত সামনে আসছে রিয়া? একদমই ভাস্বতী, যে 3টে ভিডিও আমরা শোনালাম ভাইরাল ভিডিও, এবং সেখান থেকে যেটা শোনা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে এই ভাইরাল ভিডিও থেকে 3বার ফোন এবং 3 রকম অডিও, অর্থাৎ 3 রকম ভাবে প্রেজেন্ট করা বাড়ির কাছে। এবং তিনি নিজেকে যিনি ফোনটা করেছিলেন তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিচ্ছেন। প্রথম ফোনে তিনি বলছেন যে আরজি কর হাসপাতাল থেকে বলছি, তাড়াতাড়ি আসুন, মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে, এমার্জেন্সিতে ভর্তি, আপনাদের নাম্বার জোগাড় করে ফোন করছি। দেখো, আপনাদের নাম্বার জোগাড় করে ফোন করছি, এই যে কথাটা, কারণ ওখানে কিন্তু নাম্বার থাকার কথা, অর্থাৎ যেসব রেসিডেন্ট ডক্টররা বা যেসব যারা পড়ুয়ারা তাদের প্রত্যেকের নাম্বার রেজিস্টার করে রাখার কথা। নাম্বার জোগাড় করে ফোন করছি, এর মানেটা কি বোঝা গেল না। এবং দ্বিতীয় যে ভাইরাল ক্লিপ, সেখানে শোনা যাচ্ছে যে এমার্জেন্সিতে ভর্তি, আপনি তাড়াতাড়ি আসুন, আমি সহকারী সুপার বলছি, আমি ডাক্তার নই। যখন পরিবারের তরফ থেকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন, কি হয়েছে, এবং তার মা অর্থাৎ তরুণীর মা জিজ্ঞাসা করছে যে তোর কি জ্বর হয়েছে, বাবা জিজ্ঞাসা করছে ওর কি অবস্থা খুব খারাপ, তখন বারবার ডাক্তারদের এই অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি নিজেকে পরিচয় দিয়েছে তিনি বলছেন যে আমি ডাক্তার নয়, আপনারা আসুন, ডাক্তার বলবে কি হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, জলদি চলে আসুন, এই ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আরো যে 3 নম্বর কেসটা ভাইরাল হয়েছে, সেখানে বলছে যে উনি হয়তো সুইসাইড করেছে বা মারা গিয়েছে, পুলিশ রয়েছে এখানে, আমরা সবাই রয়েছি। এই কথার মানে এটা কিন্তু কোথাও স্পষ্ট নয়। 3বার যে অডিও ক্লিপ, 3 রকম ভাবে অডিও ক্লিপ, আবার কোথাও একজন ডাক্তার তার এই মর্মান্তিক মৃত্যু, সেখানে দাঁড়িয়ে তার যেভাবে বডি পাওয়া গিয়েছে, এখানে কিন্তু কোথাও ডাক্তাররা তাদের কিন্তু এক চান্সে বুঝে যাওয়া উচিত যে সে সুইসাইড করেনি, তার মার্ডার হয়েছে, এই বিষয়টা কিন্তু বুঝে যাওয়া উচিত। কিন্তু ধরে নিলাম যে বাড়ির ফ্যামিলিকে যখন অ্যাপ্রোচ করা হয় তখন ডিরেক্ট এভাবে বলা যায় না, কিন্তু অসুস্থ হয়েছে চলে আসুন এটা তো বলাই যেতে পারে। এবং 3বার যখন ফোন যাচ্ছে, তাহলে 3বার একই কথা বলা যাক, কিন্তু না, 3বার আলাদা আলাদা ভাবে কথা বলা, এবং কখনো বলছে হয়তো সুইসাইড করেছে, হয়তো মারা গিয়েছে, আবার কখনো বলছে যে নাম্বার জোগাড় করে ফোন করছি, অসুস্থ রয়েছে, তাড়াতাড়ি আসুন, আবার কখনো বলছে এমার্জেন্সিতে ভর্তি রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, এবং অ্যাসিস্ট্যান্ট সুপার বারবার ফোন করছে এবং এইরকম ভাবে কথা বলছে, যখন তার বাড়ির লোক বারবার জিজ্ঞাসা করছে কিরকম অসুস্থতা, সেরকম সেখানে কিন্তু স্পষ্ট ভাবে কিছু জানানো হচ্ছে না। কখনো বলছে যদি এটাই বলার থাকতো যে আপনাদের মেয়ে অসুস্থ রয়েছে, তাহলে পরপর 3বারই এটা বলতে পারতো। তাহলে সুইসাইডের এই যে বিষয়, একটা যে কন্ট্রাডিক্টরি উত্তর, সেটা কেন বললো? সুইসাইড করেছে এই বিষয়টা কেন বললো? তাহলে কি হসপিটাল প্রথম থেকেই কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের আরো একবার শোনাবো প্রথমে ঠিক ফোন করে পরিবারকে ঠিক কি বলা হয়েছিল সহকারী সুপারের তরফে, শুনুন।
ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। ওর আপনাদের শোনালাম চিকিৎসকের পরিবারকে সহকারী সুপার ফোনে ঠিক কি বলেছে, অর্থাৎ কোথাও গিয়ে এই যে অভিযোগ সামনে আসছে পরিবারের তরফে প্রথম থেকে, যে কোথাও গিয়ে এই ঘটনা কি আড়াল করার চেষ্টা চলছে। দ্বিতীয় যে অডিও সামনে এসেছে শুনুন। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। সেটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। এবং যে দ্বিতীয় অডিও আপনাদের শোনালাম এবং তৃতীয় অর্থাৎ শেষবার ফোন করে যে বলা হয়েছিল সুইসাইড করেছেন বা মারা গেছেন, কি বলা হয়েছিল শেষ ফোনে শোনাবো। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। আপনাদের শোনালাম পরপর তিনটি অডিও, অর্থাৎ ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, অর্থাৎ বারবার যে প্রথম থেকে উঠছে যে প্রশ্ন, যে অভিযোগ, যে কেনই বা এই ঘটনা, এই সত্যি আড়াল করার চেষ্টা করা হয়েছিল হাসপাতালের তরফে, এই তিনটি অডিওতে আরও একবার তা স্পষ্ট হচ্ছে। আরজি করের মর্গে সিবিআই আধিকারিকরা, আরজি করে সিবিআইয়ের 5 জন আধিকারিক দেহ পাচার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই আরজি করে সিবিআই মর্গে ডেকে পাঠানো হয়েছে। আরজি করের নয়া সুপারকেও 3টি বিষয় জানতে চাওয়া হয় সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের থেকে। ডিসেকশন, কুলিং প্রসেস কিভাবে হয়, এই সমস্ত বিষয় জানতে চাওয়া হয়েছে। আর কি কি বিষয় সিবিআই আধিকারিকরা জানতে চেয়েছেন জানবো। সরাসরি রয়েছেন আরজি কর থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। আজ মর্গে গিয়েছিলেন সিবিআইয়ের 5 জন আধিকারিক, কি কি বিষয়ে সিবিআই আধিকারিকরা মূলত জানতে চেয়েছেন? নয়া সুপার তার থেকেও বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। দেখো, আজ বেলা 12:30 নাগাদ সিবিআইয়ের 5 জনের প্রতিনিধি দল তারা এখানে আসেন, অর্থাৎ আধিকারিকদের দল, এবং তারা সরাসরি আরজি কর হাসপাতালের যে মর্গ সেখানে পৌঁছে যান এবং সেইখানে গিয়ে তারা দেখে পাঠান আরজি কর হাসপাতালের নবনিযুক্ত এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। তিনি সেখানে দ্রুত ছুটে যান এবং দেখা যায় সেখানে আধা ঘন্টারও বেশি সময় তিনি সেখানে থাকেন এবং তারপর যখন বাইরে বেরিয়ে আসেন তাকে প্রশ্ন করা হলো সংবাদ মাধ্যমের তরফ থেকে। তিনি কিন্তু জানিয়েছেন তাকে 3টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক, যে এখানে ডিসেকশন প্রসেস কিভাবে হয়ে থাকে, যে বডিগুলো আসে বা মৃতদেহগুলো আসে তার ডিসেকশন কি করে হয়। দ্বিতীয়ত, কুলিং কি করে রাখা হয় বডিগুলো। এবং তৃতীয়ত, এই যে মর্গ, সেই মর্গের আয়তন, দৈর্ঘ্য প্রস্থে কতগুলি ঘর রয়েছে, কতজন কর্মী রয়েছেন, যাবতীয় এই বিষয়গুলোই তাকে প্রশ্ন করা হয়, যেটি তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। এবং আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ব্যতীত আর কোনো প্রশ্ন করা হয়েছে কিনা। তিনি কিন্তু জানিয়েছেন না, এই 3টি প্রশ্নই তাকে করা হয়েছে। এবার আসি যে সিবিআই কিন্তু মূলত নিজাম প্যালেসে যে সিবিআই মামলা বা বলা যেতে পারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মামলা হয়েছিল মূলত আর্থিক দুর্নীতির, তার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে যেরকম 12 ঘন্টার বেশি সময় তদন্ত এবং তল্লাশি চলেছে সিবিআইয়ের। একই সঙ্গে সিবিআইয়ের যে দল আজকে এসেছিল তারা কিন্তু মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূল যে অভিযোগ দেহ পাচার, অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট বা দেহ পাচারের যে অভিযোগ রয়েছে
তার সরেজমিনে তদন্ত করতে কিন্তু তাদের এই আগমন বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর সিবিআইয়ের যে 5 জনের দল তারা সেখান থেকে স্টোর বিল্ডিংয়ে যান। স্টোর বিল্ডিংয়ে গিয়ে সেইখানে একাধিক তথ্য তারা সংগ্রহ করে। সেখানে যিনি কাজ করছেন স্টোর ম্যানেজার, তার সঙ্গে কথা বলেন, কর্মী কতজন রয়েছে, কোথার থেকে এন্ট্রান্স এক্সিট যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে। এবং সেখান থেকে তারা এই মুহূর্তে এসেছেন এমার্জেন্সি অর্থাৎ জেনারেল এমার্জেন্সিতে। আমরা যদি জানতে পেরেছি যে তারা ঢোকার কিছুক্ষণ পরে আরও একটি সিবিআইয়ের দল তারা জেনারেল এমার্জেন্সিতে এসে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যান এবং প্লেস অফ অকারেন্স সেখানেও যাওয়ার কথা রয়েছে তাদের। ফলত আরও একটি টিমকে, যেটি স্টোরে ছিল অর্থাৎ যেটি প্রথমে মর্গে আসে, সেটিকেও ডেকে নেওয়া হয় এবং সেই টিমের 5 জন যারা ছিলেন সিবিআই আধিকারিক তারা জেনারেল যে এমার্জেন্সি রয়েছে সেখান থেকে তারা ভেতরে চলে যান। এবং আর.জি. কর হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে আমরা আজ দেখেছি ভাস্বতী যে 2টি মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, গেট একটি জেনারেল এমার্জেন্সি যেটি রয়েছে সেখানে এবং আরেকটি ওপিডিতে বসানো হয়েছে। যারাই ভেতরে আসছেন তাদেরই ব্যাগ থেকে শুরু করে পুরো বডি মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করা হচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু আমরা ডাক্তারদের যে বিষয়টি সেটিও জানিয়ে রাখি, জুনিয়র ডাক্তার যারা এখানে আন্দোলন করছেন সেইখানেও কিন্তু তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ওই নির্যাতিতা বিচার পাচ্ছেন এবং একই সঙ্গে দোষীরা শাস্তি পাচ্ছেন, সন্দীপ ঘোষ যতক্ষণ না রিজাইন করছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। এবং যে ভাইরাল অডিও ক্লিপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটি ভাইরাল হয়েছে ভাস্বতী, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের মধ্যে একজন একেবারে সামনের সারিতে, তিনি কিন্তু জানিয়েছেন তারা এই বিষয়টি জানেন না এবং তারা শুনেছেন এটি, অর্থাৎ যে ভুলভাল পরিবারকে বোঝানো হয়েছিল হাসপাতালের তরফ থেকে সেটি এক প্রকার স্পষ্ট এবং তারা সিবিআইয়ের কাছে এই বিষয়টিও তুলে ধরবেন বলে জানিয়েছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর। এবং বেশ কিছু বিষয় সিবিআই আধিকারিকরা আজ মর্গে গিয়ে জানতে চান। ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। নয়া সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন, তাকে ডেকে পাঠানো হয়েছে, কি কি বিষয়ে জানতে চাইছে, কি জানিয়েছেন তিনি, শোনাবো। সিবিআই যারা আধিকারিক যারা এসেছেন এখানে আমাদের যেটা মর্চুরি আছে ওনারা যেগুলো দেখতে গেলেন যে আমাদের মর্গের যে পোর্শনসগুলো আছে, নাম্বার 1 ডিসেকশন রুম যেখানে আমাদের অ্যাকচুয়ালি বডি ডিসেকশন হয়, নাম্বার 2 কুল চেম্বার, যে যতগুলো কুল চেম্বার আছে কুল চেম্বার কি করে ফাংশন করে, কি করে আমাদের যে ডেড বডিস আছে কি করে ঢোকানো হয়, কি করে ডেড বডি নাম্বার দেওয়া হয় এবং তার সঙ্গে কি করে টেম্পারেচার মেনটেন করা হয় এবং পোস্টমর্টমের জন্য যখন কোনো বডি আসে যে কি প্রসেস, কি কি আমাদের ডকুমেন্টস লাগে এবং পোস্টমর্টমের পর আমরা বডি যখন ডিসপোজ করি কি করে করি, এগুলোই আমাকে মেনলি প্রশ্ন করা হলো। এবং তার সঙ্গে যেটা ওনারা এখন দেখবেন পুরো মর্গের কতটা আমাদের মাপ ঝোঁক, কোনটা কত স্কোয়ার ফিট, কোন কুল চেম্বার কিভাবে ফাংশন করে, সোজা কথায় মর্গের পুরো ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য মর্গ অ্যান্ড দ্য প্রসেস অফ পোস্টমর্টম এক্সামিনেশন, এটাই শুধু আমাকে মেন প্রশ্ন। রাজভবনে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। পরিস্থিতি খারাপ পরিস্থিতি চায় না বিজেপি, রাজ্যপালকে সব জানানো হয়েছে। শাসক দলের যে বক্তব্য সেই বক্তব্য উস্কানিমূলক, রাজ্যপালকে এমনটাই জানালেন বিজেপির প্রতিনিধি দল। আর.জি. কর কাণ্ড নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপির প্রতিনিধি দল এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার তিনি জানান যে রাজ্যপালকে সমস্ত বিষয় জানানো হয়েছে, খারাপ পরিস্থিতি বিজেপি চায় না এবং শাসক দলের বক্তব্য উস্কানিমূলক, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। প্রায় ঘন্টা দুয়েক রাজভবনে রাজ্যপালের সঙ্গে কথা হয় বিজেপির প্রতিনিধি দলের এবং আর.জি. করের ঘটনায় যা যা ঘটেছে সেই সমস্ত বিষয় জানানো হয় রাজ্যপালকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, কি কি বিষয় বিজেপির প্রতিনিধি দলের তরফে রাজ্যপালের কাছে জানানো হচ্ছে? দেখো, সুকান্ত রাজভবন থেকে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে তাদের 4 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন। তার মধ্যে ছিলেন সুকান্ত মজুমদার, ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, ছিলেন বিধায়ক দীপক বর্মন। তারা গিয়েছিলেন এবং তিনি রাজ্যপালকে যেটা জানান যে এই আর.জি. করের যে ঘটনা সেই ঘটনা যেমন বিস্তারিতভাবে জানান, পাশাপাশি 14 তারিখের বিষয় নিয়েও আলোচনা হয়, বিস্তারিতভাবে আলোচনা হয় এবং সেক্ষেত্রে তিনি আরো অভিযোগ করেন মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, যেভাবে তিনি চমকাচ্ছেন, হ্যাঁ, সে বিষয়টাও বিস্তারিত জানিয়েছি। এবং উনি হিংসাকে উস্কে দেওয়ার কথা বলছে। আমরা চাই না যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়। আমরা রাজ্যপালকে বলেছি আপনার যা করার করুন, কারণ আপনার কাছে সাংবিধানিক সেই সংবিধান ক্ষমতা দিয়েছে, অর্থাৎ রাজ্যের মানুষের বিষয় দেখার বিষয় কিন্তু দায়িত্ব আপনার। আজকে গোটা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত,
মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেছেন তা নিয়ে কিন্তু এমনটাই কিন্তু অর্থাৎ বিস্তারিত ঘটনা, রাজ্যের পরিস্থিতি এবং পাশাপাশি সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে এবং সুকান্ত মজুমদারই এটা আমাদের কাছে কনফার্ম করেন যে ধন্যবাদ। কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রাজভবন থেকে বেরিয়ে? শোনাব। যেভাবে প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেবার চেষ্টা করেছেন, এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না। তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে, তখন তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে। এবার কি করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন। আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি কথা বলবেন, পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে। আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত। আপনাদের শোনালাম রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানান যে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত চিন্তার বিষয় এবং এই সমস্ত বিষয় যেরকম জানানো হয়েছে রাজ্যপালকে, পাশাপাশি খারাপ পরিস্থিতি চায় না বিজেপি এমনটাও বলেছেন এবং শাসক দলের যে বক্তব্য সেই বক্তব্য উস্কানিমূলক এমনটাও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আজ বেশ কয়েক ঘন্টা বৈঠক হয় রাজ্যপালের সঙ্গে বিজেপির প্রতিনিধি দলের এবং যে প্রতিনিধি দলে দিলীপ ঘোষ সহ সুকান্ত মজুমদার ছিলেন এবং পাশাপাশি রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন যে আরজিকর ঘটনা নিয়ে রাজ্যে যা যা ঘটেছে সেই সমস্ত বিষয়ে রাজ্যপালের কাছে জানানো হয়। পাশাপাশি রাজ্যের যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখছি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টাও যেরকম ইতিমধ্যেই রাজ্যপালের কাছে জানানো হয়েছে, পাশাপাশি শাসক দলের তরফেও একাধিক বক্তব্য আরজিকরে ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসছে যা উস্কানিমূলক এবং বিতর্কিত। সেই বক্তব্য নিয়েও কিন্তু রাজ্যপালের কাছে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন। আপনাদের জানিয়ে রাখবো পাশাপাশি দিল্লি যাচ্ছেন এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং যেরকম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রতিনিধি দলের যারা ছিলেন তাদের সঙ্গে আজ বৈঠক হয় এবং বৈঠকের পরে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, সে বিষয়ে অবশ্যই যেরকম রয়েছে, পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি বললেন যে রাজ্যে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি চাই না, এমনটাই বলেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে রাজ্যপালকে সব জানানো হয়েছে, শাসক দলের যে বক্তব্য সেই বক্তব্য উস্কানিমূলক। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? সঙ্গে কথা বলবেন, চা খাবেন, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। সেখানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার আর ওই আনন্দ বোস একই পার্টির লোক বসেছেন, কথা বলেছেন। কেউ হচ্ছে পার্টির প্রেসিডেন্ট, কেউ আগের প্রেসিডেন্ট, কেউ রাজ্যপাল, কিন্তু একই পার্টির লোক। এবং রাজভবনটা আজকের দিনে বিজেপিরই একটা এক্সটেন্ডেড পার্টি অফিস হিসেবে আমরা মনে করি। তো সেখানে গিয়ে তিনজনে মিলে চা খেয়েছেন, বাইরে বেরিয়ে এসে যেটা বলেছেন সেটাও এদের হতাশার পরিচয়। বলছেন আমরা চুপ করে বসে থাকবো না। আরে আপনারা চুপ করে বসে নেই তো, আপনারা পুলিশকে মারছেন, চোখ নষ্ট করে দিচ্ছেন, সম্পদ নষ্ট করছেন, প্রপার্টি ধ্বংস করছেন, গুন্ডাগিরি করছেন রাস্তার ওপরে। এটা তো করছেন আপনারা। তেরে মেরে ঠান্ডা করে দেবো ডান্ডা, নাকি তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এইসব বাক্যবন্ধ ইউজ তো আজকে করছেন না। দিলীপ ঘোষ অনেকদিন আগেই বলেছেন যে বাঁশ কেটে রাখো, তেল লাগিয়ে রাখো বাঁশে, এটা তো বলেছেন। আবার নতুন কি বলবেন? নতুন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষকে বলেছেন চুপচাপ বিজেপির অত্যাচার সহ্য করো না, ফোঁস করো, মারতে বলেননি। তিনি রামকৃষ্ণর উদাহরণ, কথার উদাহরণ টেনে বলেছেন, সাপকে বলেছিলেন কামড়িও না, কিন্তু মানুষ অত্যাচার করলে একবার ফোঁস করো। এতেই এত ভয় পেয়ে গেলেন? এতেই এত ভয় পেয়ে গেলেন কেন? অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইন। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর আরজি করের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল কংগ্রেসের। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল কংগ্রেসের। আরজি করের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের মিছিল, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের যে মিছিল, সেই মিছিলে রয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। অন্যদিকে পুলিশের তরফে মিছিল ঘিরে যাতে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি না তৈরি হয়, অশান্তিমূলক কোনো পরিস্থিতি না তৈরি হয়, পুলিশের তরফেও কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ রাখা হচ্ছে। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল এবং কলকাতা চলো কর্মসূচি। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আরজি করে ঘটনার প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে এই মিছিল। প্রতিবাদ মিছিলে রয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। শ্যামবাজার থেকে শুরু হচ্ছে এই মিছিল এবং কলেজ স্কোয়ার পর্যন্ত এই মিছিল চলবে। মিছিলের দিকে আমরা নজর রাখবো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান তুলে ইতিমধ্যেই মিছিল শুরু হচ্ছে। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নাগরিক সমাজ। ইতিমধ্যেই নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতেই এই মিছিল। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্লোগান দিয়ে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু হয়েছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সচেতন ভট্টাচার্য রয়েছেন এই মিছিলে। দেখছেন সেই ছবি। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শাশ্বতী, নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তানও রয়েছেন সেই মিছিলে। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? একেবারে ভাস্বতী পথের দাবিতে তারা নেমেছেন এবং শুধুমাত্র নাগরিক সমাজ নয়, তার সঙ্গে সঙ্গে তৃতীয় জেন্ডার থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ কার্যত বলা যায়, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক, গার্জিয়ান, সিঙ্গার অর্থাৎ গায়ক গায়িকা, তারাও রয়েছেন এই মিছিলে। এবং সকলের একটাই দাবি যে আরজিকর কাণ্ডে ডাক্তার তরুণীর মৃত্যুর তারা বিচার চায়, তাদের দোষীদের শাস্তি চায়। সেই দাবিতেই কিন্তু তারা পথে নেমেছেন এবং এই মিছিল কলেজ স্কোয়ার থেকে যাবে ধর্মতলা পর্যন্ত। এই সুদীর্ঘ মিছিলে বহু মানুষের সমাগম এবং সব থেকে বড় বিষয়, এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সচেতন ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে একাধিক সেলিব্রিটি, তাদেরকেও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাকটাসের পটা রয়েছেন, দুর্নিবার রয়েছেন, বহু মানুষ যারা এখানে উপস্থিত, তাদের সকলের একটাই দাবি, তারা একটাই স্লোগান তুলছেন যে জাস্টিস ফর আরজিকর। এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, সেই তদন্ত প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে প্রকাশ করার দাবিতেও কিন্তু এই মিছিল আজকে তাদের হচ্ছে। এবং এই মিছিলের একাধিক দাবির মধ্যে সব থেকে বড় দাবি যে দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। সব থেকে বড় বিষয়, নারীদের সুরক্ষা নিয়ে তারা দাবি রাখছেন এবং কর্মসংস্থান বা কর্ম জায়গায় তাদের কর্মসংকোচের জায়গায় যাতে না পড়তে হয়, সেই দাবিতে কিন্তু পথে নেমেছেন সকলে। নারী পুরুষ নির্বিশেষে সকলের একটাই দাবি যে সরকারি নোটিশ করে নারীদের কর্মসংকোচন করা চলবে না। সকল শ্রমজীবী একাধিক দাবিতে তারা পথে নেমেছেন। যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় এই মুহূর্তে যারা মিছিলে রয়েছে। একেবারেই আমি চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। এবং সব থেকে বড় বিষয়, তারা যে দাবিগুলো নিয়ে আজকে পথে নেমেছে, সেই মিছিলে সাধারণ মানুষ যেমন আছেন, তাদের সঙ্গে সঙ্গে বহু মানুষ আছেন। একটু কথা সব থেকে বড় বিষয়, আমরা কথা বলার চেষ্টা করব। আজকে দাবি নাগরিক উদ্যোগ থেকে, যেখানে এলজিবিটি মানুষ, মহিলা, যৌনকর্মী, মানসিক স্বাস্থ্যকর্মী, মুসলিম, দলিত, শ্রমজীবী মানুষ, শ্রমিক সবাই এক হয়েছেন এবং অবিলম্বে আনইনফ্লুয়েন্সড তদন্ত দাবি করি এবং অবিলম্বে যারা
দোষী তাদের চিহ্নিত করে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক। একেবারে যেমনটা বলছিলাম তোমাকে, শুধুমাত্র জাস্টিসের দাবি নয়, তার সঙ্গে সঙ্গে নিজেদের কর্মসংস্থানের জায়গায় যাতে সমস্ত রকম নিরাপদ বা সুরক্ষা তাদের থাকে সেই দাবি নিয়েও কিন্তু আজকে পথে নেমেছেন সকালে। এই মুহূর্তে ছবিটা তোমায় দেখাবো, সুদীর্ঘ মিছিল যেখানে সাধারণ মানুষ এতে সামিল হয়েছেন। বিভিন্ন কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু এখানে উপস্থিতি চোখে পড়ছে। একেবারে বলা যায় যে নিম্ন শ্রেণী থেকে উঠে আসা মানুষ, যারা নিজেদের রোজ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কলকারখানায় কাজ করেন, মানুষের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করেন, সেরকম মানুষও কিন্তু আজকে পথে নেমেছেন এবং তাদের সেই সমস্ত দাবি নিয়ে কিন্তু তারা আজকে পথে নেমেছেন। শুধুমাত্র নারীদের সুরক্ষা এবং শহরে নিজেদের সুরক্ষার দাবি নিয়ে কিন্তু এই মিছিল, এবং এই সুদীর্ঘ মিছিল কলেজ স্কোয়ার থেকে চলবে ধর্মতলা পর্যন্ত। সেই সমস্ত বিষয় যে তারা দাবি রাখছেন তার মধ্যে অন্যতম যে সমস্ত দোষীদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং শাস্তির দাবিতে তারা এই মিছিল করছেন। নিজেদের কর্মসংকোচন চান না তারা নিজেদের কাজের জায়গায় সুরক্ষা চান সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে, এবং এই যে একাধিকবার তাদের বিভিন্ন জায়গায় নারীদের লাঞ্ছিত হতে হয়, সেই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে, পাশাপাশি একাধিক দাবিতে আজ তারা পথে নেমেছেন। একদমই নজর রয়েছে আমাদের মিছিলের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো শাশ্বতী রায়, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি মিছিল থেকে, এবং আরজি করের প্রতিবাদে, আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই যে মিছিল শুরু হচ্ছে, নাগরিক সমাজের মিছিল, আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিবাদে পথে নাগরিক সমাজ এবং সমাজের সমস্ত স্তরের নারীরা রয়েছেন সেই মিছিলে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছেন নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে, পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবিতে এই মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ কর্মসূচি, প্রায় প্রতিদিনই আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নাগরিক সমাজ, এর আগেও আমরা দেখেছিলাম নাগরিক সমাজের তরফে মিছিল হয়েছে, ফের রাজপথে নাগরিক সমাজ। এবার নজর রাখবো বিক্ষোভের মুখে আরজি করে চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী মালদহ মেডিকেলে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। চেস্ট মেডিসিনের যিনি প্রাক্তন প্রধান, তিনি আরজি কর হাসপাতালে, তিনি মালদহ মেডিকেল কলেজে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন। চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আরজি করেন, তিনি মালদহ মেডিকেল কলেজে যোগ দিতে এসে প্রথম দিনই বিক্ষোভের মুখে পড়েন। সেই ছবি দেখছেন, এবং সেখানে যেরকম চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভের মুখে আরজি করের চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী মালদহ মেডিকেল কলেজে যোগ দিতে এসেছেন এবং প্রথম দিনই তিনি বিক্ষোভের মুখে পড়েন। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার চিকিৎসকরা এবং পড়ুয়ারাও। বিক্ষোভের মুখে আরজি করের চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী মালদহ মেডিকেল কলেজে যোগ দিতে এসেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। নিজের ঘরে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। গৌতম চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন মালদহ মেডিকেল কলেজে, কি বলছেন তারা, কি অভিযোগ তাদের? ভাস্বতী, দেখো, এই যে আরজি করে যিনি চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, তাকে বদলি করে দেওয়া হয় আরজি কর থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে। এবং এইটা কিন্তু এই যে আরজি করের ঘটনাটা যে 9 তারিখে ঘটে, তারপর থেকে কিন্তু মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের সঙ্গে তারাও আন্দোলনে নেমেছেন, আন্দোলন চলছে। এবং আজ থেকে প্রায় দিন 8 আগে এরকমই এই বদলির অর্ডারটা বেরোয়, যখন যে অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিকেল কলেজে বদলি করে দেওয়া হয়েছে, তখন থেকেই কিন্তু ছাত্ররা লিখিতভাবে প্রিন্সিপালের কাছে, পার্থসারথী মুখার্জির কাছে জমা দেন
যে এই বিভাগীয় প্রধান যিনি আরজি করে ছিলেন, প্রাক্তন প্রধান কেস ডিপার্টমেন্টের, তাকে কিছুতেই মালদা মেডিকেল কলেজে জয়েন করতে দেওয়া হবে না। কিন্তু আজকে উনি আসেন এবং এসে প্রিন্সিপালের ঘরে উনি চুপি সারে ঢুকে যান, এমনটাই জুনিয়র ডাক্তাররা অভিযোগ করছেন। এবং ঘরের সামনে প্রচুর জুনিয়র ডাক্তার তারা বিক্ষোভ দেখাতে থাকেন যতক্ষণ পর্যন্ত এই সমস্যা বা এই ঘটনার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত কিছুতেই তারা তাকে অধ্যাপক হিসেবে মেনে নেবেন না, এমনটাই ছাত্রদের দাবি। একদমই গৌতম। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখায় থাকেন। ধন্যবাদ জানাবো তোমায়। গৌতম চক্রবর্তী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। চারদিক নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সংবাদ মাধ্যমের খবরে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর। সংবাদ মাধ্যমে আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি, তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন যুক্তিযুক্ত। আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও দেয়নি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করছে। আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, কারণ তারা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে। এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার যে পোস্ট, সেই পোস্টে তিনি এমনটাই বলেছেন, অরাজকতার সৃষ্টি করছে বিজেপি রাজ্যে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই বিষয় নিয়েই আমি তাদের বিরুদ্ধে সরব হয়েছি। ফোর্স করা নিয়েও ভুল ব্যাখ্যা করা হয়েছে সংবাদ মাধ্যমের, বেশ কিছু সংবাদ মাধ্যমের তরফে। এটা রামকৃষ্ণদেবের বক্তব্য থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন মাঝে মধ্যে গলা তুলতে হয়, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স স্যান্ডেল পোস্টে। গতকাল মেয়র রোডে টিএমসিপির যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য কোথাও গিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই অভিযোগ যেরকম সামনে এসেছিল এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছেন। এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে আন্দোলনকে সমর্থন করি। এবং গতকাল যে বিষয় তুলে ধরা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিষয়ে তিনি বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সঙ্গত, ওরা মিছিল করছেন, আমি পূর্ণ সমর্থন করি এই বিষয়ে এবং তাদের যে বক্তব্য রয়েছে, তাদের যে দাবি রয়েছে তা যুক্তিসঙ্গত। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই। আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মেয়র রোডে টিএমসিপির সভা থেকে ঠিক কি বলেছিলেন শোনালাম। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক্স স্যান্ডেলে পোস্ট এবং তিনি তার বক্তব্য অবস্থান স্পষ্ট করেছেন। তার এক্স স্যান্ডেলে পোস্ট নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, তাদের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো পরপর। মিথ্যাচারিতায় গ্রিনিস রেকর্ড অফ ওয়ার্ল্ড বুকে নাম ওঠানোর ব্যবস্থা থাকতো, তাহলে মমতা ব্যানার্জির নাম 1 নম্বরে থাকতো। উনি বলেন এক একটা সময় যখন উত্তেজিত হয়ে যান, কি বলেন নিজেই বুঝতে পারেন না, আর তখন যাকে পারছেন তাকে বলে দিচ্ছেন। সারা দেশ জুড়ে আগুন লাগানোর কথা পর্যন্ত বলে দিয়েছেন। বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে সেই স্লোগানটাকেই পাল্টে দিলেন। কিসের জন্য? জনচাপে।
ডাক্তারদের চাপে, ছাত্রদের চাপে। তা আমি একটা প্রশ্ন মমতা ব্যানার্জিকে করতে চাই যে একটা হসপিটালের মাত্র একজন সুপার, অজস্র হসপিটালের মধ্যে একটা হসপিটালের সুপার, তাকে বাঁচানোর জন্য এত মূল্য মমতা ব্যানার্জি চোকাতে রাজি আছে? কি আছে, রহস্যটা কি? এটা বাংলার মানুষ জানতে চায়। তিনি বলছেন, তিনি ব্যাখ্যা করছেন, তার ব্যাখ্যা, তার বক্তব্য তিনিই করছেন। সাধারণ মানুষ যেভাবে বুঝছেন তারা সেভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তিনি যে তার কর্মীদের হিংস্র হবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এতদিন চাপা নির্দেশ ছিল, এখন খোলাখুলি নির্দেশ দিয়েছেন পরিষ্কার। তার এই পোষ কথার পরক্ষণেই আমরা দেখলাম দুর্গাপুরে কিভাবে সিপিআইএম এর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো, মহিলাকে রক্তাক্ত করা হলো। সুতরাং উনি উত্তেজিত করবেন, তারপরে বলবেন না আমি এটা করতে চাইনি, এই নাটকটা বন্ধ হওয়া দরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন বিজেপিকে আক্রমণ করছেন যে বিজেপির সিবিআই দপ্তরটাই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে না। এখন সারদা নারদা চোর ধরতে পারেনি, তারপর আপনার শিক্ষা চোর ধরতে পারেনি, এখন আবার আরজি কর নিয়ে এতদিন ধরে চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটাই কথা বলছি, বিজেপি তৃণমূল ন্যারেটিভটা বন্ধ করুক পশ্চিমবঙ্গের যারা এই বিজেপি আর তৃণমূলের নেতৃত্ব রয়েছেন। তার কারণ হচ্ছে মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিমবঙ্গে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার থেকে মোড় ঘোরানোর জন্য বিজেপি নবান্ন অভিযান একদিকে আমরা দেখতে পেলাম, তারপরে আমরা দেখতে পেলাম এই খিচুড়ি তৈরি করে দেওয়া বক্তব্যের মাধ্যমে। কিন্তু মানুষ যেটা বলছে, মানুষ এখনো একটাই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে যে কবে ইনসাফ হবে, কবে জাস্টিস হবে। সেই পরিবারের তার মা বাবাও বলছে আরজি করের যে ডাক্তারকে অন ডিউটি খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমরা এর ইমিডিয়েটলি এর শাস্তি চাই। তার দিকে একটাই ওয়ান পয়েন্ট এজেন্ডা, বারবার এই তৃণমূল আর বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না এবং এই সস্তা রাজনীতি ধরা পড়েছে। নবান্ন অভিযানে অশান্তির অভিযোগ, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা প্রবীর দাস। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রবীর। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েতের অভিযোগ। ছাত্র সমাজের আরেক নেতা প্রবীর দাসকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। একাধিক অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে, বেআইনি জমায়েত সহ একাধিক অভিযোগ। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। ছাত্র সমাজের আরও এক নেতা গ্রেফতার করলো কলকাতা পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েতের অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। প্রবীর দাসকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি আমরা দেখেছি এবং ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। একাধিক অভিযোগ উঠে আসছে এই অভিযুক্ত ধৃত প্রবীর দাসের বিরুদ্ধে। পুলিশকে খুনের চেষ্টার অভিযোগেই গ্রেফতার করা হয় প্রবীর দাসকে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ঠিক কি অভিযোগ রয়েছে এই প্রবীর দাসের বিরুদ্ধে? রিয়ার সঙ্গে কথা বলবো, তবে জানাবো আপনাদের প্রবীর দাসকে গ্রেফতার করেছে একাধিক অভিযোগের ভিত্তিতে। নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল, যেখানে ছাত্র সমাজ তারা প্রথম থেকেই বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন করতে চান, তাদের প্রতিবাদ জানাতে চান। নবান্ন অভিযানের যে কর্মসূচি ছিল তাদের, কিন্তু কোথাও গিয়ে সেই অভিমুখ কিন্তু একেবারে ঘুরে গিয়েছিল এবং আমরা দেখেছিলাম কোথাও গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল, বহু পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন। এবার আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, ছাত্র সমাজের আরো এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি অভিযোগ উঠছে এই প্রবীর দাসের বিরুদ্ধে? প্রবীণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কারণ হচ্ছে ছাত্র সমাজের যে তিনজন লিডারের কথা প্রথম থেকে উঠে এসেছিল, যার মধ্যে ছিল সায়ন লাহিড়ী, শুভঙ্কর হালদার এবং এই প্রবীর দাস। এই প্রথমেই আমরা দেখেছি দুজনকে গ্রেফতার করা হয়েছে, সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর হালদারকে। এবং এই প্রবীর দাস তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগ, যে সরকারি জিনিস ভাঙচুর করা, পুলিশকে মারধর সহ একাধিক আনলফুল একটি মিছিল করা এবং একই সঙ্গে বেআইনি ভাবে এই মিছিল করা, এই সমস্ত কিছু ধারা কিন্তু অ্যাড রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। এবং যে 11টি সুমোটো রয়েছে, যে পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে,
সেখানে কিন্তু এই তিনজনের প্রতিটি প্রোমোটোতে এই তিনজনের নাম ডেডিকেটেডলি রয়েছে এবং সেই কারণের জন্যই একদম প্রথমে সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করে, তারপরে ডোরিনা থেকে শুভঙ্কর হালদারকে গ্রেপ্তার করা হয়, একদম মিছিলের দিনকেই গ্রেপ্তার করা হয় এবং আজকে গতকাল রাতে প্রবীর দাস তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এই ছাত্র সমাজে আরো কে কে রয়েছে সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে এবং তাদেরও খোঁজ চালানো হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো রিয়া। নবান্ন অভিযানে যে কর্মসূচি, সেই কর্মসূচি এর আগেই আমরা দেখেছিলাম ছাত্র সমাজের দুজনকে গ্রেফতার করা হচ্ছিল। সায়ন লাহিড়ী, যাকে ইতিমধ্যেই 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, পাশাপাশি সায়ন লাহিড়ী শুভঙ্করের পর এবার প্রবীর দাসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে, পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নজর রাখবো অন্যান্য খবরে। পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা একে যৌন নির্যাতনের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। আপনাদের জানাবো, পানিহাটিতে একে যৌন নির্যাতনের অভিযোগ। ঘোলা থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে তারা পরিস্থিতি দেখে এবং ঠিক কী ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। এলাকায় উত্তেজনা। অভিযুক্ত বিজেপি নেতা, তার কি বক্তব্য শোনাবো। পুরো বাজে কথা। ৬,০০০ টাকা চেয়েছিল। হ্যাঁ চেয়েছিল না, কেস কবে? তাই কি কেস কবে? যেটা আপনি বলছেন সেই কেস কবে? আপনি তো মদ্য অবস্থায় রয়েছেন। মদ্য অবস্থা আমার মাথা ফেটে গেছে দেখতে। আপনি তো মদ্য অবস্থায় রয়েছেন। রক্ত পাচ্ছে না। আপনাদের শোনালাম অভিযুক্ত এই বিজেপি নেতার ঠিক কি বক্তব্য। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এবং মদ্যপ অবস্থায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল ও বিজেপি নেতৃত্ব, তাদের কি বক্তব্য এই ঘটনায় শোনাব। বিজেপি এগুলো করাচ্ছে এবং বিজেপি আজকে সারা রাজ্যে রেপিস্ট এবং এত বড় রেপিস্ট হয় না বিজেপি ছাড়া, এটা প্রমাণ হয়ে গেল আজকে। মেয়েটাকে তুলে নিয়ে এসছে, মেয়েটাকে নার্স, হ্যাঁ মেয়েটাকে পেটের দায়ে নিয়ে কালীগঞ্জ থেকে। নন্দন দাস আমি তো সেইভাবে কাউকে চিনি না। আমি নিজে পানিহাটিতে দল আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি 2022 সাল থেকে ওখানকার ইনচার্জ ছিলাম। আমি গতকাল ভাটপাড়ায় বিজেপি নেতার ওপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 8 জন দুষ্কৃতীকে। বুধবার বিজেপির ডাকা বন্ধের যে ডাক দেওয়া হয় এবং সেই বন্ধের সমর্থনে মিছিলে যাচ্ছিলেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে, তখনই তার গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ইতিমধ্যে এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং আজ সকালেও তিনি এলাকা পরিদর্শন করেছিলেন। গতকাল বন্ধের দিনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয় এবং বিজেপি নেতা তিনি বন্ধের সমর্থনে মিছিলে যাচ্ছিলেন প্রিয়াঙ্ক পাণ্ডে এবং তাকে লক্ষ্য করে, তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসে। ইতিমধ্যেই 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি নেতার উপর 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে এসেছিল। গতকাল আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়ায় এবং বন্ধের সমর্থনে যে মিছিল, সেই মিছিলেই অংশ নিতে যাচ্ছিলেন তিনি এবং সেই সময় ওই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। বুধবার সকালেই গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার মেঘনা এলাকা এবং অর্জুন সিং তিনি যেমনটা প্রথম থেকে অভিযোগ করেছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এবং যার জন্যই বিজেপির 2 জন কর্মী গুরুতর জখম হয়েছেন। শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভজিৎ, যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ, কি তাদের পরিচয় রয়েছে? দেখো শাশ্বতদীপ, যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তারা কিন্তু এলাকার দুষ্কৃতী বলেই তাদের পরিচিত। এর আগেও একাধিক মামলায় তাদের নাম জড়িয়েছে বিভিন্ন ঘটনায়। গতকালের ঘটনার পর আবারও তাদের নাম জড়ায় একই এরকম দুষ্কৃতিমূলক কার্যকলাপে। ইতিমধ্যেই ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে। তবে এখনো পর্যন্ত সেই অর্ডার ব্যারাকপুর আদালতের পক্ষ
থেকে দেওয়া হয়নি যে কতদিনের পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। যদিও এলাকায় একটি ভয়ভীতি তৈরি হয়েছে, সকাল থেকেই ওই এলাকায় রুটমার্চ চালানো হচ্ছে যে প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় যেভাবে একজন বিজেপি নেতার গাড়ির উপরে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো, তাতে কিন্তু স্তম্ভিত রয়েছে এলাকার মানুষ। কারণ চোখের সামনে একের পর এক গুলি, এবং তাতেই কিন্তু বিজেপি নেতার যিনি গাড়ির ড্রাইভার ছিলেন তিনি অল্পের জন্য রক্ষা পান, তার মাথা ছুঁয়ে গুলি চলে যায় এবং সেই ঘটনায় 8 জনকে গ্রেপ্তারের পরে কিন্তু সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছে। ধন্যবাদ তোমায়। আর যে খবরে নজর রাখবো, অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করা হচ্ছে পুলিশের তরফে। ব্যারাকপুর, নৈহাটি, নদিয়া সহ একাধিক এলাকা থেকে লোক এসেছিল, প্রত্যেকেই অর্জুন সিং এর অনুগামী, এমনটাই দাবি পুলিশের। প্রথমে বিজেপি অফিসে গিয়ে কলেজ স্কোয়ারের যে মিছিলে সেখানে যোগ দেয় এবং এই মিছিলে পরে পুলিশকে মারধর করে, গাড়ি পুড়িয়ে দেয়। ব্যারাকপুর, নৈহাটি সহ একাধিক এলাকা থেকে লোক এসেছিল। আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা বলা হচ্ছে পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে প্রত্যেকেই অর্জুন সিং এর অনুগামী। অর্জুন সিং এর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। ব্যারাকপুর, নৈহাটি, নদিয়া সহ একাধিক এলাকা থেকে লোক এসেছিল যারা অর্জুন সিং এর অনুগামী, এমনটাই পুলিশের তরফে দাবি। 4টে 4 দিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07।